আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। দর্শক, মধ্যে দিয়ে একদিন গ্যাপ দিয়ে আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম কিছু কথাবার্তা বলার জন্য। দেখুন, এক সময় বলা হতো ব্রিটিশ রাজত্বে সূর্য ডুবে না, অর্থাৎ একদিকে সূর্য ডুবলেও আরেকদিকে ব্রিটিশ রাজত্ব থাকে, দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত। কিন্তু আজকে সেই ব্রিটিশ রাজত্বকে কেউ খুঁজে পায় না। চারাক দিয়ে হারিকেন দিয়ে খুঁজতে হয় ইউরোপের একটি দেশ, গ্রেট ব্রিটেনকে। তো ব্রিটিশ যে রাজত্ব, সেই রাজত্বকে এখন খুঁজে পাওয়া খুবই মুশকিল। তদ্রূপ আমেরিকাকে একক পরাশক্তি হিসেবে মানে বলতেছে, কিন্তু এখন তার ব্যতিক্রম বের হয়ে আছে। যেমন রাশিয়া অনেক প্রবল শক্তিশালী একটি দেশ, আয়তনে বড়, শক্তিতেও বেশ বড়। পারমাণবিক বোমা বিশ্বের সবচেয়ে বেশি রাশিয়ার কাছে আছে। উত্তরাধিকার সূত্রে এগুলো সোভিয়েত ইউনিয়ন থেকে পেয়েছে রাশিয়া। আর আরেকটা নতুন শক্তির উদ্ভব হয়েছে, বিশ্বশক্তি, সেটা হচ্ছে চীন। এবং আরেকটা শক্তি গরিব, দেশটা গরিব কিন্তু পারমাণবিক বোমায় সমৃদ্ধ, মিসাইলে সমৃদ্ধ, সেটা হচ্ছে উত্তর কোরিয়া। এখন আমেরিকার যে একক আধিপত্য মনে হচ্ছে, এই একক আধিপত্য শেষ হওয়ার পথে, তার কিছু ইঙ্গিত বোঝা যাচ্ছে। ইসরায়েলকে ক্রমাগত আশকারা দিয়ে মুসলিম নিধন করেছে গাজাতে, প্যালেস্টাইনে, অপেক্ষা রাখে না, সিরিয়াতে, ইরাকে, আফগানিস্তানে। কিন্তু আফগানিস্তান থেকে আমেরিকা মার খেয়ে বের হইতে হয়েছে। ভিয়েতনাম থেকে আমেরিকা অনেকদিন যুদ্ধ করেছে, কিন্তু শেষমেশ মার খেয়ে তাকে বের হইতে হয়েছে ভিয়েতনাম থেকে। তদ্রূপ এখন আমেরিকা গত কয়েকদিন আগে ইরানকে হুঁশিয়ার করছে, ইরানকে আক্রমণ করবে, এই করবে, সেই করবে। কিন্তু তার সাহস আরও বেড়ে গিয়েছিল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার সস্ত্রীক অপহরণ করে নিয়ে এসে আমেরিকায় বন্দি করেছে। আমেরিকার সাহস এতে বেরিয়ে গেছিল, মনে করেছে ইরান ভেনেজুয়েলার মতো। কিন্তু সেই ঘুম তার ভেঙেছে। আমেরিকার বিভিন্ন ঘাঁটি আছে, 34 না কয়টা ঘাঁটি আছে মিডল ইস্টে। কাতারের ঘাঁটিটা হচ্ছে সবচেয়ে প্রাইম ঘাঁটি, সবচেয়ে বড় ঘাঁটি। আমেরিকার যে এই সমস্ত ঘাঁটিতে 2 দিন থেকে যে বিমান, জঙ্গি বিমান, অন্যান্য ভেহিকেলগুলো যে নড়াচড়া, সেটা কিন্তু ইরান টের পেয়ে গেছে, আমেরিকা বুঝতে পারেনি। ইরান টের পেয়ে গেছে এবং মহাকাশে রাশিয়ার এবং চীনের যে গোয়েন্দা স্যাটেলাইট আছে, তার থেকে রাশিয়া এবং চীন ইরানকে পুরোপুরি অবহিত করেছে এবং জানিয়েছে সব কিছু। যার পরিপ্রেক্ষিতে ইরান ব্যবস্থা নিয়েছে এবং তার মিসাইল ব্যাটারিগুলা তৎক্ষণাৎ সক্রিয় করে ফেলেছে। এবং ইরান হুঁশিয়ার করে দিয়েছে যে সমস্ত আরব দেশে আমেরিকার ঘাঁটি আছে, সেই সমস্ত দেশগুলোকে, যে কোনো ক্রমে যদি একটা আক্রমণ যদি আমেরিকা করে ইরানে, তাহলে মিডল ইস্টে প্রত্যেকটা ঘাঁটি সে মিসাইল দিয়ে ধ্বংস করে দিবে। এর পরিপ্রেক্ষিতে আরব দেশগুলা ভয় পেয়ে গেছে এবং সৌদির নেতৃত্বে তারা একজোট হয়েছে। এবং সৌদি প্রিন্স ইয়াকে ফোন করেছে, আমেরিকার যে পাগল প্রেসিডেন্ট আছে বর্তমানে, ডোনাল্ড ট্রাম্প, ফোন করে বলেছে আমাদের আকাশসীমা এখন থেকে তোমাদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না। এটাতে বড় একটা ঝটকা খেয়েছে আমেরিকা। কারণ তার আকাশসীমা, মিডল ইস্টে আকাশসীমা যে ব্যবহার করতে না পারে, তার প্লেনগুলো 2-3 বার মাঝ আকাশে ফুয়েলিং করতে হবে, ফুয়েল নিতে হবে। এটা কিছুতেই সম্ভব হবে না, যার কারণে সেই প্ল্যানটা বাদ দিয়ে দিয়েছে শেষমেশ আমেরিকা। আর আমেরিকা কিছুটা ভয় পেয়ে গেছে যে ইরানের কাছে আমেরিকা বুঝতে পেরেছে রাশিয়া হয়তো সারমাট, যে বিশ্বের সবচেয়ে মারাত্মক ক্ষেপণাস্ত্র, 10,000 কিলোমিটার রেঞ্জের সেই ক্ষেপণাস্ত্র সম্ভবত ইরানকে দিয়েছে রাশিয়া। চীনও অনেক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরানকে।
যার পরিপ্রেক্ষিতে ইরানকে এত সহজে মানে ইরানে ঢুকতে পারবে কিন্তু মারা পড়বে আমেরিকা। যার পরিপ্রেক্ষিতে নানা অজুহাত নিয়ে এখন বলছে যে ইরানের যে 10,000 কয়েক হাজার গুপ্তচর, মোসাদের গুপ্তচর ধরা পড়েছে, তাদেরকে ইরান বলছে আমরা একজনকে এখনও ফাঁসি দিব না। ডোনাল্ড ট্রাম্প তখন এই কথাটা নিয়ে বলছে আমরা এখন আর ইরানকে আক্রমণ করব না। এগুলো একটা অজুহাত মাত্র, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সহজ হয় নাই। কারণ ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এইদিকে গত কিছুদিন আগে ইউরোপিয়ান ইউনিয়নকে, ন্যাটোকে এক হাত দেখিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলছে আমেরিকা ছাড়া ন্যাটোর কোনো গুরুত্ব নেই, এবং ন্যাটোর প্রত্যেকটা দেশ খেপে গেছে, তারা একতাবদ্ধ হয়ে গেছে, এবং গ্রিনল্যান্ডকে ডোনাল্ড ট্রাম্প নিয়ে নিবে বলছে, হুমকি দিয়েছে। এই গ্রিনল্যান্ডে সৈন্য পাঠিয়েছে ইতালি, জার্মান, ফ্রান্স, এরা সৈন্য পাঠিয়ে দিয়েছে অলরেডি। ন্যাটো অস্তিত্ব এখন আর আগের মতো নাই, ন্যাটোকে ডোনাল্ড ট্রাম্প নিজের ইয়েতে ভেঙে দিয়েছে। এগুলোতে আমেরিকার শক্তির ক্ষমতা অনেক কমে গেছে, এবং গত কয়েকদিন আগে ভয় পেয়ে শোনা গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইউরোপে চলে গেছে, তার বোধ চলে গেছে আমেরিকাতে। তো যেটা বলছিলাম সেটা ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন চিরদিন কাউকে বিশ্বশক্তি হিসেবে রাখে না। আমরা ব্রিটিশ সাম্রাজ্যের পতন দেখেছি, আমেরিকাও হাততালি গুটিয়ে আসছে, রাশিয়াও সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করতে গিয়ে ভেঙে টুকরো হয়ে রাশিয়া হয়ে ওইখান থেকে বের হয়েছে। আমেরিকার পতন হয়েছে ভিয়েতনামে। আফগানিস্তান থেকেও আমেরিকার সৈন্য গুটিয়ে নিয়ে যেতে হয়েছে। এগুলো আমেরিকার ইতিহাস, এগুলো বলা আমার কথা না। তো আমেরিকার যে একক পরাশক্তি, সেই পরাশক্তি এখন আর নাই। আমেরিকাকে রীতিমতো হুমকি দেয় উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বলছে যে বেশি তেড়েমেড়ে করলে তার মিসাইল গিয়ে পৌঁছবে, পারমাণবিক মিসাইল গিয়ে পৌঁছবে নিউ ইয়র্ক, তারপর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে, বিভিন্ন রাজ্যে, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, তারপর লস অ্যাঞ্জেলস, এই সমস্ত জায়গায় তার মিসাইল গিয়ে আঘাত করবে। তো যেটা বলছে সেটা আমেরিকার একক পরাশক্তি হিসেবে আমেরিকা মনে হচ্ছে না এখন টিকে থাকতে পারবে। ইরানের কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে সে সম্পর্কে জানাবো আজকে বিস্তারিত। প্রিয় ভাইয়েরা, ইরান সামরিক শক্তিতে বিশ্বের 16তম, এবং ইরানের যে শক্তি সামর্থ্য রয়েছে কোনো কোনো ক্ষেত্রে এটি বিশ্বের 5ম। প্রিয় ভাইয়েরা, নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ইরান তৈরি করছে একের পর এক হাইপারসনিক মিসাইল, ক্রুজ মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল মিসাইল, একই সাথে পারমাণবিক মিসাইল। ইরানের কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের কাছে প্রায় 20 থেকে 22টির মতো পরমাণু অস্ত্র থাকতে পারে, এটা আমেরিকার বক্তব্য ছিল। আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছিল ইরানের কাছে 20 থেকে 22টি। এমনকি ইসরায়েল টাইমস তারাও জানিয়েছে ইরানের কাছে 17 থেকে 18টির মতো পরমাণু অস্ত্র থাকতে পারে। তবে ইরান কখনোই সংখ্যাটা প্রকাশ করেনি, আবার এই সংখ্যাটাকে কখনো তারা অস্বীকার করেনি। ইরান পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, এটা মোটামুটি স্পষ্ট। কারণ ইরানের ইস্পাহানে প্রায় 3টি ভূকম্পন হয়, আর এগুলো সম্পর্কে ইরান বেশ রাগ ডাক করে লুকানোর চেষ্টা করেছে ইরানের ভূমিকম্প সম্পর্কে। প্রিয় ভাইরা, আমরা এটা খুব ভালো করে জানি মাটির অনেক গভীরে যখন পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো হয় তখন সেখানে ভূমিকম্প অনুভূত হয়। প্রিয় ভাইরা, তাই পাকিস্তান এমনটা করেছে। পাকিস্তান অবশ্যই করেছে পাহাড়ের মধ্যে, সেখানেও বিশাল ভূমিকম্প হয়েছিল। ভারতও এমনটা করেছিল। প্রিয় ভাইরা, আমরা মনে করি সামরিক শক্তিতে ইরান অপ্রতিরোধ। এই যে আমেরিকা এত হাঁক ডাক দিয়েছে, রীতিমতো আমেরিকার শত শত যুদ্ধ বিমান সবকিছু প্রস্তুত করার পরেও আমেরিকা কেন ইরানে আক্রমণ করেনি? দেখেন, পারমাণবিক অস্ত্র এটা একটা সাইনবোর্ড। কিছু কিছু ক্ষেত্রে ইসরায়েল চাইতে সৌদি আরবের সামরিক শক্তি বেশি, কিছু কিছু ক্ষেত্রে ইসরায়েল চাইতে ইরানের সামরিক শক্তি কয়েকশো গুণ বেশি। তারপরও এখানে একটা বাধা রয়েছে, ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বাধা। উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্র রয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বাধা। ভারতের কাছে পরমাণু অস্ত্র রয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বাধা। আবার পাকিস্তানের কাছেও সেম অস্ত্র রয়েছে, এটাও অনেক বড় একটা বাধা। আমেরিকা জাপানে এই অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল, এরপর পৃথিবীর কোন রাষ্ট্র এই হামলা আর করেনি, একেবারে বন্ধ হয়ে গেছে। তার মানে আপনি এটা বুঝে নেন, এই অস্ত্র থাকলে যে যুদ্ধ করতে হবে তা কিন্তু নয়। অর্থাৎ যাদের কাছে এই পরমাণু অস্ত্র রয়েছে এদের বিপক্ষে কেউই যুদ্ধ করে না, সেটা ছোট রাষ্ট্র হোক, ক্ষুদ্র রাষ্ট্র হোক, কিংবা রাশিয়ার মতো সুবিশাল রাষ্ট্র হোক। দেখেন, আমেরিকা সহ পুরো ইউরোপ রাশিয়ার বিপক্ষে যুদ্ধ করতে চেয়েছিল, কিন্তু রাশিয়ার মূল ভূমিতে তারা যুদ্ধ করেনি। কেন করেনি?
কারণ এটা খুব ভালো করে জানে রাশিয়ার একটা আইন রয়েছে, আইন যে রাশিয়ার মূল ভূখণ্ডে যদি কখনো রাশিয়া আক্রান্ত হয়, এটা মনে করে নেয় যে এর দ্বারা বহির্বিশ্বের হাত রয়েছে, রাশিয়া তখন পরমাণু অস্ত্রের ব্যবহার করতে পারবে। এবং এটার ক্ষেত্রে রাশিয়ার জনগণ সর্বসম্মতক্রমে রাজি। এমন একটা আইন রয়েছে রাশিয়াতে। সেই আইনকে কেন্দ্র করে আমেরিকা ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়াতে কখনোই আক্রমণ করেনি। আমেরিকাটা খুব ভালো করে জানে যে তার এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যেই সবচেয়ে বড় আঘাত আসবে। ইরানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। আমেরিকা খুব ভালো করে জানে ইরান কি করতে পারে। দেখেন, একের পর এক ক্রুজ মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, এমনকি তাদের কাছে কামিকাজ ড্রোনের প্রায় 20 থেকে 25টির মতো ভ্যারিয়েন্ট রয়েছে। এত কিছু থাকা সত্ত্বেও আমেরিকা কি ইচ্ছাকৃতভাবে সেখানে কোনো আঘাত করবে না। ইরানের সাবেক নৌ কমান্ডার তিনি একটা বক্তব্য দিয়েছেন আমেরিকার এই আক্রমণকে কেন্দ্র করে। তিনি বললেন তারা এটা খুব ভালো করে জানে ইরানের কাছে কি রয়েছে, তারপরও তারা কখনোই যুদ্ধের আশা করে না, আশঙ্কাও করে না। তারা মনে করে ইরানকে যতক্ষণ ভয় দেখানো যায়, তার বক্তব্যটা দেখেন, ইরানকে যতক্ষণ ভয় দেখানো যায়। আন্তর্জাতিক জ্বালানি তেলের দাম ওঠানামার ক্ষেত্রে ইরান সবচেয়ে বড় ভূমিকা রাখে। এই কারণে ইরানকে দমিয়ে রাখার জন্য এই হামলার নাটক করে আমেরিকা। রাতের নীরবতা ভেঙে যখন পারস্য উপসাগরের ওপর দিয়ে মৃত্যু ছুটে গিয়েছিল, তখন দুনিয়ার বেশিরভাগ মানুষ গভীর ঘুমে। কেউ জানতো না যে এই রাতটা মধ্যপ্রাচ্যের ইতিহাসে কালো অক্ষরে লেখা হয়ে যাবে। কেউ বুঝতে পারেনি যে আমেরিকা এমন একটা খেলায় নেমেছে যার পরিণতি তাদের নিজেদের জন্যই ভয়াবহ হয়ে উঠবে। গল্পটা শুরু হয়েছিল পেন্টাগনের সেই গোপন কক্ষে, যেখানে মাসের পর মাস ধরে একদল সামরিক কর্মকর্তা মাথা ঘামাচ্ছিলেন কিভাবে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা যায়। তাদের সামনে মানচিত্র, স্যাটেলাইট ছবি, গোয়েন্দা রিপোর্ট, প্রতিটি তথ্য বলছিল ইরান দ্রুত এগিয়ে যাচ্ছে, সময় ফুরিয়ে আসছে, হয় এখনই পদক্ষেপ নিতে হবে, নয়তো পরে আফসোস করতে হবে। সেই ঘরে বসে তারা যে পরিকল্পনা সাজালেন তার নাম দেওয়া হলো অপারেশন মিডনাইট হ্যামার। নামটাই বলে দিচ্ছে এটা কোনো সাধারণ অভিযান ছিল না। মধ্যরাতে হাতুড়ির মতো আঘাত, শত্রুকে এমনভাবে মারতে হবে যেন ঘুম থেকে জেগে ওঠার আগেই সব শেষ। মিশরের মাটিতে অবস্থিত হোয়াইট হ্যামার এয়ারফোর্স বেসে তখন অন্যরকম নড়াচড়া। যারা সেই রাতে সেখানে ছিলেন তারা বলছেন পুরো ঘাঁটিতে এক অদ্ভুত উত্তেজনা। পাইলটরা ব্রিফিং শেষে নিজেদের মধ্যে কথা বলছিলেন না। প্রত্যেকের চোখে মুখে এক ধরনের গভীরতা। তারা জানতেন আজ রাতে তারা ইতিহাস লিখতে যাচ্ছেন। 7টা B-2 স্পিরিট বোমারু বিমান সেই রাতে আকাশে উঠেছিল। এই বিমানগুলো সাধারণ চোখে দেখা যায় না, রাডারেও ধরা পড়ে না। কালো রাতে কালো ছায়ার মতো এরা শত্রু মাথার ওপর দিয়ে চলে যায়। পশ্চিমা বিশ্ব এদের ভুতুড়ে বিমান বলে ডাকে, কারণ এদের দেখা যায় না, শোনা যায় না, অথচ এরা মৃত্যু বয়ে নিয়ে আসে। 1000 মাইলের যাত্রা, 36 ঘন্টার একটানা উড়ান, পথে একাধিকবার আকাশে জ্বালানি নেওয়া হয়েছে। পাইলটরা ক্লান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু তাদের মাথায় তখন একটাই চিন্তা, মিশন সাকসেস, বাকি কিছু ভাবার সময় নেই। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। রাশিয়ার দেওয়া S-300 মিসাইল সিস্টেম সেখানে মোতায়েন। সাধারণ কোনো বিমান এলে মুহূর্তের মধ্যেই শনাক্ত হয়ে যেত। কিন্তু আমেরিকা প্রস্তুতি নিয়ে এসেছিল। তারা জানতো শুধু স্টেলথ বিমান পাঠালেই হবে না, ইরানি রাডারকে বিভ্রান্ত করতে হবে। সেই রাতে ইরানের রাডার অপারেটররা হঠাৎ দেখলেন আকাশে অসংখ্য সংকেত। তারা ভাবলেন শত্রু বিমান আসছে। মিসাইল তৈরি করা হলো, কিন্তু ওগুলো ছিল ডেকয়, নকল সংকেত। আমেরিকা ইচ্ছে করেই এই বিভ্রান্তি তৈরি করেছিল। ইরানি প্রতিরক্ষা যখন এই নকল লক্ষ্যগুলোর পেছনে ব্যস্ত, ঠিক তখনই আসল শিকারী ঢুকে পড়ল। 7টা B-2 স্পিরিট নিঃশব্দে ইরানের আকাশসীমায় প্রবেশ করলো। তাদের গন্তব্য 3টি জায়গা, ফোর্ডো, নাতাঞ্জ এবং ইস্পাহান। এই 3টি স্থাপনায় ইরান তাদের পরমাণু গবেষণা চালায়, বিশেষ করে ফোর্ডো। এই জায়গায় পাহাড়ের এত গভীরে যে সাধারণ বোমা সেখানে পৌঁছতে পারে না। ইরান জানতো আমেরিকা হামলা করলেও এই স্থাপনা নিরাপদ, কিন্তু তারা জানতো না আমেরিকা কি নিয়ে এসেছে। B-2 বিমানগুলোর পেটে 14টা করে বিশাল বোমা, প্রতিটার ওজন ছিল 30,000 পাউন্ড। এগুলোকে বলা হয় মেসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা বাংকার ব্লাস্টার বোমা। এই বোমা মাটির 100 ফুট গভীরে গিয়ে বিস্ফোরিত হতে পারে। কংক্রিটের দেয়াল, পাথরের স্তর কিছুই এদের আটকাতে পারে না। যখন প্রথম বোমাটা পড়ল তখন ফোর্ডোর মাটি কেঁপে উঠল। পাহাড়ের গভীরে থাকা সেই দুর্গ যাকে ইরান অভেদ্য ভাবত, সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। নাতাঞ্জেও একই চিত্র। ইস্পাহানে আগুনের কুণ্ডলী। মুহূর্তের মধ্যে ইরানের বছরের পর বছর পরিশ্রম ধুলে মিশে গেল। পেন্টাগনের ওয়ার রুমে তখন উল্লাস। স্যাটেলাইট থেকে ধ্বংসের ছবি আসছে। জেনারেলরা
হাসছেন, তারা ভাবছেন মিশন সম্পূর্ণ সফল। ইরানের পরমাণু কর্মসূচি অন্তত 2 বছর পিছিয়ে গেছে। ওয়াশিংটনে শ্যাম্পেইনের বোতল খোলা হচ্ছে। বড় বড় নেতারা বলছেন সাপ মারা গেছে অথচ লাঠি ভাঙেনি, মানে বড় যুদ্ধ ছাড়াই কাজ হয়ে গেছে। কিন্তু তারা ভুল করেছিল, বড় ভুল। ইরান চুপ করে বসে থাকার জাত নয়। পারস্যের রক্তে প্রতিশোধের আগুন চিরকালই জ্বলে। 24 ঘন্টা পার হয়নি, ইরান তাদের গোপন মিসাইল সাইলো খুলে দিল। একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুটে গেল কাতারের দিকে। আল উদাইদ বিমানঘাঁটি, যেখানে আমেরিকার বিশাল সামরিক উপস্থিতি, সেখানে আগুন লেগে গেল। রানওয়ে ধ্বংস, হ্যাঙ্গার পুড়ে ছাই। আমেরিকার গর্বের আয়রন ডোম সব মিসাইল আটকাতে পারল না। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল। তৃতীয় বিশ্বযুদ্ধের গন্ধ পাওয়া যাচ্ছিল। জাতিসংঘ তড়িঘড়ি করে মধ্যস্থতায় নামলো। একটা যুদ্ধবিরতি হলো। দুই পক্ষই সাময়িক পিছু হটলো। বিশ্ব নেতারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আমেরিকা ভাবল খেলা শেষ, তারা জিতে গেছে, ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এই ধাক্কা সামলাতেই ইরানের বছরের পর বছর লাগবে। পেন্টাগনের আত্মবিশ্বাসে ঘাটতি নেই। তারা নিশ্চিত মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য আরো পোক্ত হয়েছে। কিন্তু আসল গল্প তো শুরু হলো এখান থেকেই। পর্দার আড়ালে এমন কিছু ঘটছিল যা আমেরিকার সবচেয়ে বড় থিঙ্ক ট্যাঙ্কও কল্পনাও করতে পারেনি। ইরানের এই চরম দুর্দশার মুহূর্তে দৃশ্যপটে হাজির হলো এমন একজন যাকে দেখে পুরো বিশ্ব চমকে গেল। উত্তর কোরিয়া। কিম জং উন পিয়ংইয়ং থেকে সরাসরি বিবৃতি দিলেন। তার কঠোর ভাষায় তিনি ইসরায়েলকে ক্যান্সার বললেন, আমেরিকার হামলাকে সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বললেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা ছিল এই যে স্পষ্ট জানিয়ে দিলেন মার্কিন সাম্রাজ্যবাদ দমনে ইরান একা নয়। পেন্টাগন এই বক্তব্যকে হেসে উড়িয়ে দিল। তারা ভাবল এটা শুধু রাজনৈতিক হম্বিতম্বি। কিম জং উন সবসময় এরকম কথা বলেন, এতে ভয় পাওয়ার কিছুই নেই। তারা জানতো না গত 1 দশক ধরে পিয়ংইয়ং এবং তেহরানের মধ্যে কি চলছিল। মিসাইল প্রযুক্তি বিনিময়, পরমাণু গবেষণায় সহযোগিতা, গোপন বৈঠক। এই সম্পর্ক এতদিন ছিল আড়ালে, কিন্তু আমেরিকার হামলার পর এটা রূপ নিল এক ভয়ঙ্কর সামরিক জোটে। কয়েকদিন পর আমেরিকার গোয়েন্দা স্যাটেলাইট অদ্ভুত কিছু ধরা পড়ল। কাস্পিয়ান সাগরের উপর দিয়ে ভারী কার্গো বিমানের অস্বাভাবিক যাতায়াত। এগুলো কোথা থেকে আসছে আর কি বহন করছে সেটা বুঝতে গোয়েন্দাদের সময় লেগে গেল। যখন তারা বুঝলেন তখন হোয়াইট হাউসে আতঙ্ক ছড়িয়ে পড়ল। উত্তর কোরিয়া ইরানকে দিচ্ছেন এমন কিছু যা পুরো খেলার নিয়ম বদলে দেবে। অত্যাধুনিক বোমারু বিমান, এগুলো সাধারণ কোনো বিমান নয়। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এর নাম দিয়েছেন কাসাম এক্স বা স্কাই রিপার, আকাশের ছেদনকারী। অনেকেই প্রশ্ন করতে পারেন উত্তর কোরিয়ার বিমান কি আমেরিকার B-2 এর সামনে টিকবে? উত্তর কোরিয়া তো পুরো সোভিয়েত প্রযুক্তিতে চলে। তাদের কাছে এমন কি আছে যা আমেরিকাকে ভয় পাওয়াবে? এখানেই চমকের জায়গা। আমেরিকার B-2 স্পিরিট 80 দশকের প্রযুক্তি। হ্যাঁ, এটা এখনো শক্তিশালী, কিন্তু উত্তর কোরিয়া গোপনে এবং অনেকের মতে চীনের সহায়তায় এমন কিছু তৈরি করেছে যা বিশ্বকে চমকে দিয়েছে। প্রথম কথা হলো B-2 সাবসোনিক, মানে শব্দের চেয়ে ধীরে চলে। এটা মূলত রাডার ফাঁকি দেওয়ার উপর নির্ভর করে। কিন্তু উত্তর কোরিয়ার এই নতুন বিমান হাইপারসোনিক গ্লাইড ভেহিকল বহন করতে পারে। এর মানে হলো এই বিমান থেকে ছোড়া মিসাইল এত দ্রুত যে আমেরিকার প্যাট্রিয়ট এবং থার্ড মিসাইল সিস্টেম এদের ধরার আগেই এরা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ের বিষয় হলো এই বিমানের গায়ে লাগানো প্লাজমা স্টেলথ কোটিং। এটা এমন এক প্রযুক্তি যা বিমানের চারপাশে আয়নিত গ্যাসের মেঘ তৈরি করে। আমেরিকার রাডার তরঙ্গ এই মেঘে আটকে যায়। শুধু আটকে যায় না, ভুল সংকেত ফেরত পাঠায়। রাডার অপারেটররা দেখবে আকাশে কিছুই নেই, অথবা মনে হবে পাখির ঝাঁক উঠছে, অথবা সাধারণ মেঘ, অথচ আসলে ধেয়ে আসছে মৃত্যু। তৃতীয়ত, এই বিমানগুলো শুধু বোমারু নয়, এগুলো ইলেকট্রনিক ওয়ারফেয়ারে সক্ষম, মানে এরা শত্রুর রাডার এবং যোগাযোগ ব্যবস্থা জ্যাম করতে পারবে। B-2 শুধু বোমা ফেলতে পারে, কিন্তু এই বিমান আক্রমণ করতে করতে শত্রুর চোখ কান অন্ধ করে দিতে পারে। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বিমানের পাল্লা। একবার জ্বালানি ভরে এই বিমান তেল আবিব পর্যন্ত যেতে পারে। প্রয়োজনে ইউরোপে অবস্থিত আমেরিকার ঘাঁটিতেও আঘাত হানতে পারবে। ইরানের হাতে এখন এমন অস্ত্র এসেছে যা দিয়ে তারা শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণও চালাতে পারবে। পঞ্চমত, এই বিমানে আছে কোল্ড লঞ্চ সিস্টেম। সাধারণত বিমান থেকে মিসাইল ছুড়লে আগুনের হালকা রাডারে ধরা পড়ে, কিন্তু কোল্ড লঞ্চে মিসাইল প্রথমে সংকুচিত গ্যাসের মাধ্যমে ছোড়া হয়, নিরাপদ দূরত্বে গিয়ে তারপর ইঞ্জিন চালু হয়। মানে এই বিমান আকাশে উড়ন্ত মিসাইল লঞ্চ প্যাড, যাকে শনাক্ত করা প্রায় অসম্ভব। ষষ্ঠত, এই বিমানগুলো কৌশলগত পরমাণু অস্ত্র বহন করতে পারে। আমেরিকা ইরানের মাটির নিচের স্থাপনা ধ্বংস করেছে, কিন্তু এখন ইরানের আর মাটির নিচে লুকানোর দরকার নেই। তারা এখন মেঘের আড়াল থেকে আঘাত হানতে পারবে। পেন্টাগনে এখন পিনপতন নীরবতা। জেনারেলরা মাথা নিচু করে বসে আছেন, তাদের হিসাব মিলছে না। তারা ভেবেছিলেন ইরানের ডানা ভেঙে দিয়েছে, অথচ ইরান এখন আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আমেরিকার B-21 রেইডার এখনো পুরোপুরি সার্ভিসে আসেনি। B-2 স্পিরিট পুরনো হয়ে গেছে, রক্ষণাবেক্ষণ কঠিন। ঠিক এই দুর্বল সময়
উত্তর কোরিয়ার এই উপহার ইরানকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে তারা আমেরিকার সমকক্ষ, কোনো কোনো ক্ষেত্রে আরও এগিয়ে। গোয়েন্দা ব্যর্থতা আমেরিকাকে কামড় দিয়েছে। তারা বুঝতে পারেনি উত্তর কোরিয়া এত এগিয়ে গেছে। তারা আন্দাজ করতে পারেনি পিয়ংইয়ং এবং তেহরানের গোপন সম্পর্কর গভীরতা। এখন তারা হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে। ইসরায়েল এখন তার নিশ্চিন্তে ঘুমাতে পারবে না। তেল আবিবের আকাশে যে কোনো মুহূর্তে হানা দিতে পারে এই অদৃশ্য মৃত্যুদূত। পারস্য উপসাগরে আমেরিকার বিমানবাহী রণতরী এখন বসে আছে আতঙ্কে, কারণ এই নতুন বিমানগুলো অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনাইল ক্ষমতা আছে। মানে কোনো মার্কিন জাহাজ যদি পারস্য উপসাগরে ঢুকতে চায় তাহলে এই বিমান হবে তার জমদূত। কিম জং উনের এই উপহার মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দিয়েছে। আমেরিকা ভেবেছিল অপারেশন মিডনাইট হ্যামার হবে শেষ পেরেক, অথচ এটা হয়ে গেল নতুন অধ্যায়ের শুরু। ইরান ফিনিক্স পাখির মতো ছাই থেকে উড়ে দাঁড়িয়েছে, আগের চেয়ে শক্তিশালী, আগের চেয়ে ক্ষিপ্র, প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত। প্রশ্ন হলো, আমেরিকা কি পারবে এই নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে? হাইপারসনিক মিসাইল, প্লাজমা স্টেলথ, কোল্ড লঞ্চ সিস্টেম, এই প্রযুক্তিগুলোর বিরুদ্ধে তাদের কি জবাব আছে? নাকি অদূর ভবিষ্যতে আমরা দেখব আমেরিকার অহংকারের পতন? মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্ষণে ক্ষণে বাঁক বদলাচ্ছে। আমেরিকাও হুমকি দিচ্ছে, ইরানও দিচ্ছে পাল্টা হুঁশিয়ারি। তাই পরিস্থিতি যে কোনো সময় চরম বিপর্যয়কর হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ইরান, কাতার ও সৌদি আরবকে সরাসরি সতর্ক করে দিয়েছে, যদি ইরানে হামলা হয় তবে এই দেশগুলোতে থাকা মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে তেহরান। কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সামরিক সদস্যকে সরিয়ে নেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্ত এই উদ্বেগকে আরো জোরালো করেছে। কাতার সরকার বলছে এটি শুধু একটি সতর্কতামূলক ব্যবস্থা এবং তাৎক্ষণিক কোনো হুমকির ইঙ্গিত নয়। তবে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপই প্রমাণ করে যে উপসাগরীয় অঞ্চলে পরিস্থিতি কতটা নাজুক হয়ে উঠেছে। ইউরো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারে অবস্থিত জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মধ্যপ্রাচ্য বিশ্লেষক মোহরান কামরাভা বলেন, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় যে সম্ভাব্য সংঘাতকে বিপর্যয়কর বলে আখ্যা দিয়েছে তা পুরোপুরি বাস্তবসম্মত মূল্যায়ন। কামরাভার ভাষায়, এই অঞ্চলের ভূকৌশলগত বাস্তবতা দ্রুত বদলাচ্ছে। আমরা এমন এক পরিস্থিতির দিকে এগোচ্ছি যেখানে ভুল সিদ্ধান্ত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখান থেকেই ইরাক, সিরিয়া ও আফগানিস্তান সহ বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। ফলে এই ঘাঁটির কারণে কাতার স্বাভাবিকভাবেই সম্ভাব্য ইরানি হামলার ঝুঁকিতে রয়েছে। অধ্যাপক কামরাভা আরও জানান, ইরান আনুষ্ঠানিকভাবে কাতার ও সৌদি আরব দুই দেশের সরকারকে জানিয়ে দিয়েছে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তবে ওই দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো ইরানের প্রতিশোধমূলক আঘাতের লক্ষ্যবস্তু হবে। তিনি বলেন, এটি এই অঞ্চলে বসবাসকারীদের জন্য অত্যন্ত উদ্বেগজনক, কারণ সংঘাত শুরু হলে কেউই এর বাইরে থাকতে পারবে না। ইরানের সাম্প্রতিক কৌশল নিয়েও কথা বলেন কামরাভা। তার মতে, ইরানের তথাকথিত এক্সিস অব রেজিস্ট্যান্স প্রতিরোধ বলয়ের কার্যকারিতা কমে যাওয়ায় তেহরানের বিকল্প পথ সংকুচিত হয়েছে। ফলে এখন তারা আরও সরাসরি এবং শক্তিশালী প্রতিক্রিয়ার দিকে ঝুঁকছে। এই বিশ্লেষক আরও বলেন, আগে ইরান প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে চাপ দিত, এখন সেই সুযোগ সীমিত। তাই তারা সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের পথে যেতে পারে। যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইরানি সরকার প্রতিক্রিয়া না দেখিয়ে চুপ থাকতে পারবে না বলেও সতর্ক করেন এই বিশ্লেষক। তার ভাষায়, রাজনৈতিকভাবে ইরানি নেতৃত্বের পক্ষে পাল্টা জবাব না দেওয়া অসম্ভব। এতে তারা দেশের ভেতরে দুর্বল হিসেবে চিহ্নিত হবে। তিনি স্মরণ করিয়ে দেন, 2020 সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর কিংবা 2025 সালে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরও তেহরান প্রতিশোধ নিয়েছিল। এবারও ভিন্ন কিছু হওয়ার কোনো কারণ নেই, বরং ইরান আরও ভয়ঙ্কর আঘাত হানতে চাইবে। এদিকে ইরানের ভেতরে চলমান বিক্ষোভ নিয়েও মন্তব্য করেন তিনি। অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়ন থেকে শুরু হওয়া আন্দোলন এখন রাজনৈতিক রূপ নিয়েছে। সরকারি দমনপীড়ন পরিস্থিতিকে আরো জটিল করেছে বলে মত তার। সব শেষে কামরাভা সতর্ক করে বলেন, ইরানে হামলা চালিয়ে বিষয়টি সেখানেই শেষ করা যাবে না। যদি ইরান আক্রান্ত হয় তারা অবশ্যই এই অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত করবে। সিদ্ধান্ত গ্রহণকারীদের এই বাস্তবতা মেনেই এগোতে হবে।
আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিক্ষুব্ধ ইরানে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় আমেরিকা। ইসলামী বিপ্লবের দেশে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে মার্কিন বাহিনী। আমেরিকা নাকি বিমান হামলা চালাবে বিভিন্ন ইরানি স্থাপনায়। কিন্তু ইরানকে পরাজিত করতে হলে বিমান হামলায় যথেষ্ট নয়, স্থলপথে ইরানের মাটিতে নামতে হবে দখলদার বাহিনীকে। কিন্তু এটি করলে আমেরিকার বাহিনী আদৌ নিরাপদে ফিরতে পারবে কিনা এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অনেক নিরাপত্তা বিশ্লেষক বলছেন, ইরানের মাটিতে অভিযান চালালে সমাধি হতে পারে বহু আমেরিকানের। বিশাল ভূখণ্ড, শক্তিশালী সেনাবাহিনী এবং আঞ্চলিক প্রভাবের কারণে যে কোনো সামরিক সংঘাতকে দীর্ঘ ও জটিল যুদ্ধে রূপ দিতে পারে ইরান। ইরানে হামলার বিষয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের বিক্ষোভকারীদের উপর ইরানি নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপ এবং বিক্ষোভ দমনকাণ্ডের পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে ব্রিফ করেছেন এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি, তবে হামলার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন তিনি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নিউ ইয়র্ক টাইমস বলছে, ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানের সেনাবাহিনীকে লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা পরিচালনা করা হতে পারে। পরিকল্পনাগুলোর মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, রাডার স্থাপনা এবং কমান্ড সেন্টার। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের আকাশ হামলায় ইরানের কিছু সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও আকাশপথে হামলা চালিয়ে ইরানকে দখল করা বাস্তবসম্মত নয়। ইরানের ভৌগোলিক আয়তন এতটাই বড় এবং বৈচিত্র্যময় যে বিমান হামলার মাধ্যমে পুরো দেশকে নিয়ন্ত্রণে আনা কার্যত অসম্ভব। বিশ্লেষকদের মতে, ইরানকে দখল করতে হলে মার্কিন সেনাদের অবশ্যই স্থল অভিযানে যেতে হবে, আর সেখানেই লুকিয়ে আছে বড় চ্যালেঞ্জ। ইরানের রয়েছে একটি বিশাল ও সুসংগঠিত সামরিক বাহিনী, যারা নিজস্ব ভূখণ্ডে যুদ্ধ করতে অভ্যস্ত। পাহাড়, মরুভূমি ও শহুরে জনপদের সমন্বয়ে গঠিত ইরানের ভৌগোলিক বাস্তবতা যে কোনো বিদেশি বাহিনীর জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। এর পাশাপাশি রয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। প্রায় 2 লাখ সদস্যের এই বাহিনী শুধু সামরিক শক্তি নয়, বরং আদর্শিকভাবে অনুপ্রাণিত এবং দেশ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বলে পরিচিত। স্থল অভিযানে গেলে এই বাহিনীর প্রতিরোধ যুক্তরাষ্ট্রের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইরানের আঞ্চলিক প্রভাব। ইরানে সরাসরি হামলা হলে মধ্যপ্রাচ্যের নানা প্রান্তে সক্রিয় হয়ে উঠতে পারে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। লেবানন, ইরাক, সিরিয়া কিংবা ইয়েমেনে একযোগে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না নিরাপত্তা বিশেষজ্ঞরা। এই বহুমুখী চাপ সামাল দেয়া মার্কিন প্রশাসনের জন্য কঠিন হবে। এছাড়াও বিশ্ব শিয়া মুসলিমদের অন্যতম তীর্থভূমি ইরান। দেশটিতে বড় ধরনের সামরিক আগ্রাসন হলে একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে ধর্মীয় আবেগ। সব মিলিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কেবল একটি যুদ্ধ নয়, বরং এটি গোটা মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে দীর্ঘস্থায়ী ও জটিল সংঘাতের কিনারায়। তাই ইরান ইস্যুতে সামরিক পথ বেছে নেয়ার আগে বহুবার হিসাব করতে হবে ওয়াশিংটনকে। প্রশান্ত মহাসাগর থেকে পারস্য উপসাগর, পুরো বিশ্ব যখন আমেরিকার রণতরীর হুঙ্কারে অভ্যস্ত, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার মতো এক ভয়ঙ্কর চাল চাললেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটনের ড্রয়িং রুমে যখন ইরানে হামলার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই সাগরের বুক চিরে ভেসে উঠল এমন 10টি দানব, যা দেখে পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলদের কপালে এখন চিন্তার ভাঁজ নয়, বরং আতঙ্কের শীতল স্রোত বয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করতে চলেছি
সেই 10টি রহস্যময় যুদ্ধজাহাজ বা সমুদ্র দানবের কাহিনী যা আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে। কেন আমেরিকা এখন ইরানে হামলার কথা স্বপ্নেও ভাবতে পারছে না? কি এমন গোপন রাশিয়ান প্রযুক্তি লুকিয়ে আছে এই জাহাজগুলোতে যা আমেরিকার তথাকথিত শক্তিশালী রাডারকেও অন্ধ করে দিতে পারে? কেন সামরিক বিশ্লেষকরা বলছেন আমেরিকার নৌবহর এখন ইরানের এই 10টি দানবের সামনে কাগজের নৌকোর মতো অসহায়? জানতে হলে চোখের পলক না ফেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি শোনার পর আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে সুপার পাওয়ারের তকমাটা হয়তো এবার আমেরিকার গা থেকে খসে পড়তে চলেছে। দর্শক, ঘটনাটি ঘটেছে অত্যন্ত গোপনে এবং বিদ্যুৎ গতিতে। আমেরিকা যখন তাদের 5ম নৌবহরকে ইরানের দিকে তাক করে হুমকি দিচ্ছিল, তখন তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে ইরান মাটির নিচে বা আকাশে নয়, বরং সাগরের বুকেই তাদের জন্য মৃত্যু ফাঁদ তৈরি করে রেখেছে। গোয়েন্দা রিপোর্ট বলছে আমেরিকার হামলার পরিকল্পনার খবরটি খামেনির কানে পৌঁছানো মাত্রই তিনি 1 সেকেন্ডও সময় নষ্ট করেননি। তার এক ইশারাতেই ইরানের গোপন নৌঘাঁটি থেকে সাগরে নেমে এসেছে বিশাল আকৃতির 10টি যুদ্ধজাহাজ। কিন্তু এগুলো কোনো সাধারণ জাহাজ নয়, এগুলোকে বলা হচ্ছে ফ্লোটিং ফোর্ট্রেস বা ভাসমান দুর্গ। সামরিক বিশ্লেষকদের মতে এই 10টি জাহাজ সাগরে নামার পর পুরো সমীকরণ উল্টে গেছে। আমেরিকা ভেবেছিল তারা আকাশপথে হামলা চালিয়ে ইরানকে দুর্বল করে দেবে, কিন্তু ইরান এই 10টি দানবকে এমনভাবে সাগরে মোতায়েন করেছে যে আমেরিকার যে কোনো যুদ্ধবিমান বা মিসাইল ইরানের আকাশ সীমায় ঢোকার আগেই মাঝ সমুদ্রে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আমেরিকা যে চাল চেলেছিল ইরান সেই চালে কিস্তিমাত করে দিয়েছে। এখন প্রশ্ন হলো এই জাহাজগুলোর ক্ষমতা আসলে কতটুকু? এখানেই আসছে আসল চমক। আমেরিকার গোয়েন্দারাও স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ইরানের এই 10টি যুদ্ধজাহাজের সামনে তাদের আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো কার্যত অচল, কারণ এই প্রতিটি জাহাজে ইনস্টল করা হয়েছে রাশিয়ার দেওয়া এমন সব অত্যাধুনিক প্রযুক্তি যা এর আগে পৃথিবী দেখেনি। আমরা জানি রাশিয়া এবং ইরানের বন্ধুত্ব এখন কতটা গভীর। ভ্লাদিমির পুতিন তার ভান্ডারের সেরা মারণাস্ত্রগুলো তুলে দিয়েছেন ইরানের হাতে। এই জাহাজগুলোতে রয়েছে এমন হাইপারসনিক মিসাইল সিস্টেম যা আমেরিকার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে চোখের পলকে মার্কিন রণতরীকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। আমেরিকা ভালো করেই জানে তাদের কাছে এই ইরানি দানবদের আটকানোর কোনো প্রযুক্তি বর্তমানে নেই। এতদিন আমেরিকা তাদের বিশাল সামরিক শক্তির দম্ভ দেখিয়ে এসেছে, কিন্তু ইরানের এই 10টি যুদ্ধজাহাজ সেই দম্ভে সরাসরি আঘাত হেনেছে। এই জাহাজগুলো শুধু সাগরে ভেসে বেড়ানোর জন্য নয়, এগুলো এক একটি ধ্বংসযজ্ঞের মেশিন। ইরানের ওপর চাপ কমানো তো দূরের কথা, এই 10টি দানব এখন উল্টো আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। পেন্টাগন এখন বুঝতে পারছে ইরানে হামলা চালানো মানে কোনো দুর্বল দেশের ওপর হামলা করা নয়, বরং নিজের ধ্বংস ডেকে আনা। আমেরিকা যদি ভুল করেও একটি মিসাইল ছোড়ে, তবে এই 10টি জাহাজ থেকে একসঙ্গে হাজার হাজার মিসাইল ধেয়ে যাবে মার্কিন ঘাঁটির দিকে, যার ফলাফল হবে কল্পনারও বাইরে। ইরান প্রমাণ করে দিয়েছে তারা আর আমেরিকার হুমকির তোয়াক্কা করে না। খামেনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন আমেরিকার যে কোনো পদক্ষেপের জবাব হবে বিনাশকারী। ইরান জানে আমেরিকা শক্তির ভাষা ছাড়া কিছু বোঝে না, তাই তারা আলোচনার টেবিলে নয়, জবাব দিচ্ছে সাগরের বুকে বারুদের গন্ধে। আমেরিকার সমরবিদরা এখন ক্যালকুলেটর নিয়ে বসেছেন ইরানের এই 10টি জাহাজের মোকাবিলা তারা কিভাবে করবেন, কিন্তু কোনো সমীকরণই মিলছে না, কারণ এই জাহাজগুলো সাধারণ কোনো স্টিলের কাঠামো নয়। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।